হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা গণিত প্যাডাগজির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি, যা তোমাদের ডব্লিউবি প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে থাকার চেষ্টা করবে এবং প্রতিটা প্রশ্ন নিজেরা পার্টিসিপেট করার চেষ্টা করবে। তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন আছে, তা নিয়ে তোমরা কিন্তু ভালোভাবে একটা প্রিপারেশন করতে পারবে। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। কি আছে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। তো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? ঝটপট কমেন্ট করার চেষ্টা করবে, কমেন্ট করে নিজেদের উত্তর বলবে, প্রশ্ন নাম্বার দিয়ে নিজেদের উত্তর বলার চেষ্টা করবে, তারপর আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও ঠিক হচ্ছে কিনা। তো দেখো, আমরা যদি মৌলিক সংখ্যা দেখি, মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে বোঝার চেষ্টা করি। এমন একটি সংখ্যা যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাকে আমরা বলি মৌলিক সংখ্যা। তো দেখো, 2 আমরা যদি লিখি, 2কে 1 দিয়ে তো ভাগ করা যায় এবং 2কে 2 দিয়ে ভাগ করা যায়। তো 2 হলো একটা মৌলিক সংখ্যা, আর এই 2 হলো সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নে মুভ করছি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, পৃথিবীর বিভিন্ন সভ্যতার বিন্যাস বৃদ্ধি সম্ভবপর নয় যে বিষয়টি ছাড়া। মানে আমাদের যে সভ্যতা আছে সেই সভ্যতার বিন্যাস বৃদ্ধি এটা কোন বিষয় ছাড়া সম্ভব নয়? অপশান এ ইতিহাস, অপশান বি সমাজবিদ্যা, অপশান সি মনোবিদ্যা, অপশান ডি গণিত। তো এটা খুবই ইজি একটা প্রশ্ন। যেহেতু আমরা গণিত পেডাগজি পড়ছি, তো উত্তরটা অবশ্যই গণিতই হবে। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর। তাছাড়াও যদি দেখো, গণিত ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব নয়, গণিত হলো সব সেরা। তাই অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এনসিএফ 2005 অনুযায়ী গণিত শিক্ষার উদ্দেশ্য কয়টি? অপশান এ 5টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 2টি। তো ঝটপট বলো, এনসিএফ 2005 অনুযায়ী গণিত শিক্ষার উদ্দেশ্য কয়টি? তো এনসিএফ 2005 অনুযায়ী গণিত শিক্ষার উদ্দেশ্য হলো 2টি। কী কী 2টি সেগুলো তো আমাদের জানতে হবে। একটা হলো সংকীর্ণ উদ্দেশ্য, আর একটা হলো বৃহত্তর উদ্দেশ্য বা বৃহৎ উদ্দেশ্য। তো সংকীর্ণ উদ্দেশ্য কি? ধরো তুমি বাজার করতে গেলে, বাজার করে যে হিসেব কিসেব করলে সেটা হলো গণিতের সংকীর্ণ উদ্দেশ্য। আর বৃহত্তর উদ্দেশ্যে তুমি পড়াশোনা করছো, পড়াশোনা করে একটা ভালো চাকরি পাবে বা কোনো একটা রিসার্চ সেন্টারে কোনো কিছু আবিষ্কার করলে, এগুলো হলো বৃহত্তর উদ্দেশ্য। এই দুটো উদ্দেশ্যই কিন্তু এনসিএফ 2005 অনুযায়ী কিন্তু ধরা হয়ে থাকে। চলো নেক্সট প্রশ্নে মুভ করি। 4 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, মনোবিজ্ঞানের ক্ষেত্রে গণিতের অবদান। অপশান এ ব্যক্তিগত প্রবৃদ্ধি ও প্রবণতা মাপা, অপশান বি দক্ষতার পরিমাপ নিরূপণ করা, অপশান সি বুদ্ধি আগ্রহ মূল্যায়ন করা, অপশান ডি উপরের সবকটি। যারা আমার ফুল ম্যাথামেটিক্স পেডাগজির যে ক্লাসটা 2 ঘন্টা 17 মিনিটের একটা ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসটা দেখেছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো সলভ করা কোনো ব্যাপারই নেই, খুবই ইজি প্রশ্ন। কিন্তু তার আগে কিন্তু ওই পেডাগজির পুরো কনসেপ্ট কিন্তু ক্লাসটা দেখতে হবে। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নিও, চ্যানেলে আছে ক্লাসটি, প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, সেখানেও তোমরা দেখতে পারো। তো ক্লাসটি একবার পরীক্ষা দিতে যাওয়ার আগে কিন্তু দেখে নিও। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উপরের সবকটি, কারণ মনোবিজ্ঞানের ক্ষেত্রে গণিতের এই 3টি অবদানের কথাও কিন্তু উল্লেখ করা আছে। তাহলে এখানে কিন্তু অপশান ডি উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, 138-এর সম্পূরক কোণের মান কত? মানে দেখো, এখানে দুবার কথা বলেছে, একবার সম্পূরক আর একবার বলেছে পূরক। ঠিক আছে, প্রথমে আমরা সম্পূরকটা বের করব। তাহলে সম্পূরক কোণ মানে দুটো কোণের মান 180, তার থেকে 138টাকে বিয়োগ করে দাও, তাহলেই সম্পূরক কোণের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে 2 আসবে, 3 আর কে 4, 4 4 8 42। এবার এই 42 দেখে যে 42 উত্তর করবে তার উত্তরটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো এবার পূরক কোণটা বের করতে হবে। তো আমরা জানি পূরক কোণ দুটো যোগ করলে 90 হয়। তো 90 থেকে 42টা বিয়োগ করে দাও, যেটা উত্তর আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে বিয়োগটা করলে কত আসলো? 48। তাহলে 48 কিন্তু আমাদের সঠিক উত্তর অপশান বিতে আছে। তাহলে 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান বি হয়ে গেল। অপশান এ যারা বলছো তারা কিন্তু ভুল বলছো। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 6 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের ভেতরে গণিত শিক্ষা দেওয়া হয়, মানে বিদ্যালয় শ্রেণীকক্ষে গণিত শিক্ষা কীভাবে দেওয়া হয়? অপশান এ আবিষ্কার পদ্ধতিতে, অপশান বি সমস্যা সমাধান পদ্ধতিতে, অপশান সি উভয় পদ্ধতিতে, অপশান ডি কোনোটাই নয়।
তো এটা খুবই ইজি একটা প্রশ্ন, কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো দেখো, বিদ্যালয়ের ভেতরে গণিত শিক্ষা কিন্তু আবিষ্কার পদ্ধতিতে দেওয়া হয় এবং তার সঙ্গে সমস্যা সমাধান পদ্ধতিতেও করা হয়, কারণ অনেক সমস্যা কিন্তু স্কুলে সমাধান করে দেওয়া হয়। তাহলে এখানে কিন্তু উত্তর অপশান সি, উভয় পদ্ধতি হয়ে যাবে। তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্নে মুভ করছি 7 নম্বর প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এবছর পরীক্ষার জন্য, কারণ আমি বলেছি গণিত সম্পর্কিত যে উক্তিগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এই উক্তি ক্লাস কিন্তু অবশ্যই করিয়ে দেওয়া হয়েছে, দেখে নিবে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো দেখো কি বলেছে, প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞানী, আচ্ছা এটা বিজ্ঞানী না, এটা বিজ্ঞান হবে, দীর্ঘটা হবে না, বিজ্ঞান হলো গণিত। উক্তিটি কার? প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান হলো গণিত। উক্তিটি কার? অপশান এ অ্যারিস্টটল, অপশান বি হকবেন, অপশান সি বেকন, অপশান ডি বেঞ্জামিন পিয়েস। ঝটপট বলো এই উক্তিটি কে দিয়েছিল? প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য সাহায্যকারী বিজ্ঞান হলো গণিত। এই উক্তিটি হলো বেঞ্জামিন পিয়েস। অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে, বেঞ্জামিন পিয়েসের কিন্তু এই উক্তি। 7 নাম্বার। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, গণিত দর্শন শাস্ত্রকে কি করে? অপশান এ চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে, অপশান বি তাৎক্ষণিক পরম লক্ষ্যে পৌঁছে দেয়, অপশান সি তাৎক্ষণিক বাস্তব লক্ষ্যে উপনীত করে, অপশান ডি চরম অবাস্তব দার্শনিক লক্ষ্যে পৌঁছে দেয়। তো দেখো, অবাস্তব বলে কিছু হয় না, এটা হবে না। তাৎক্ষণিকগুলোও কিন্তু হয় না, তাহলে এটাও কাটা। কী করে? গণিত দর্শন শাস্ত্রকে চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে। এটা কিন্তু মনে না রাখলে কিন্তু পরীক্ষার হলে করাটা কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো এটা কিন্তু মনে রাখতে হবে, গণিত দর্শন শাস্ত্রকে চরম বাস্তব লক্ষ্যে উপনীত করে। তাহলে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ। আজকে আমরা টোটাল 50টা প্রশ্ন আলোচনা করব, আর এই 50টা প্রশ্নই মূলত আমি যে পেডাগজির ফুল ক্লাসটা করিয়েছি তার উপর ডিপেন্ড করেই কিন্তু প্রশ্নগুলো থাকবে। তাই যারা হয়তো দেখোনি, এই ক্লাসটা করার পর সঙ্গে সঙ্গে গিয়ে ওই ক্লাসটা একটু একটু করে দেখে নিও, তাহলে তোমাদের কিন্তু পেডাগজির যে ভয় গণিতের, সেই ভয়টা থাকবে না, এটা আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি। চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। 9 নম্বর প্রশ্ন, গণিত শেখার উদ্দেশ্য মূলত কয়টি? গণিত শেখার উদ্দেশ্য মূলত কয়টি? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। একটু আগে আমরা একটা প্রশ্ন দেখলাম, এনসিএফ অনুসারে গণিত শিক্ষার উদ্দেশ্য কয়টি? তখন লিখলাম 2টি, সংকীর্ণ উদ্দেশ্য আর বৃহৎ উদ্দেশ্য। এবার গণিত শিক্ষার উদ্দেশ্য মূলত কয়টি? অনেকে অপশান বি আর সি এর মধ্যে উত্তর করবে, তো যারা সি করবে তারা ভুল করবে, ঠিক আছে? ওটা লক্ষ্য, ঠিক আছে, উদ্দেশ্য না। 4টা লক্ষ্য আছে, ঠিক আছে? তো উদ্দেশ্য হলো 3টি। কি কি উদ্দেশ্য আমরা যদি বলি, 1 হলো ব্যবহারিক উদ্দেশ্য, 2 হলো কৃষ্টিমূলক উদ্দেশ্য, 3 হলো শৃঙ্খলামূলক উদ্দেশ্য। তো আমি লিখে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, দেখে নাও। লেখা আমার খুব খারাপ, ঠিক আছে, তবু একটু দেখার চেষ্টা করো। ব্যবহারিক, কৃষ্টিমূলক আর শৃঙ্খলামূলক। এই 3টে উদ্দেশ্যর কথা কিন্তু আমরা জানি গণিত শিক্ষার মূল উদ্দেশ্য। চলো পরের প্রশ্নে আমরা মুভ করি। 10 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন সালটা দেওয়া আছে, এইটাও একটা আমাদের কিন্তু মনে রাখার জায়গা। কোঠারি কমিশন কত সালে হয়েছিল? 1964 থেকে 1966। গণিতের কোন ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছিল? খুবই গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু আমি এটা পড়িয়েছিলাম, বলেছিলাম এখান থেকে কিন্তু প্রশ্ন রিপিট হতেই পারে। তো কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের উপর বেশি গুরুত্ব দিয়েছিল? অপশান এ জ্ঞানমূলক ব্যবহার, অপশান বি নৈতিক ব্যবহার, অপশান সি সামাজিক ব্যবহার, অপশান ডি উপরের কোনোটিই নয়। কোঠারি কমিশন গণিতের কোন ব্যবহারের উপর বেশি গুরুত্ব দেয়? জ্ঞানমূলক ব্যবহারের উপরে। তাহলে অপশান এ জ্ঞানমূলক সঠিক উত্তর হয়ে যাবে 10 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, গণিত পাঠ্যক্রম হবে অপশান এ শিক্ষক কেন্দ্রিক, অপশান বি পুস্তক কেন্দ্রিক, অপশান সি শিশু কেন্দ্রিক, অপশান ডি বিদ্যালয় কেন্দ্রিক। তো এইটা তো খুব ইজি প্রশ্ন, এটা তোমরা কমেন্ট বক্সে করবে, এটার উত্তর আমি বলছি না, খুব সোজা প্রশ্ন, তোমাদের এটা হোমওয়ার্কে ছেড়ে দিলাম, কারণ এর মতো সোজা প্রশ্ন হয় কি না আমার জানা নেই, বাট এটা সবথেকে সোজা, তাই এটা বাড়িতে করে নিও। চলো পরের প্রশ্নে আমরা যাই। 12 নম্বর প্রশ্ন, ভিভিআই প্রশ্ন তোমাদের জন্য। গাণিতিক ভাষা রপ্ত করার ক্ষেত্রে কোনটি প্রয়োজন?
অপশান এ ডুইং বাই লার্নিং, অপশান বি ডুইং অ্যান্ড লার্নিং, অপশান সি লার্নিং অ্যান্ড ডুইং, অপশান ডি লার্নিং বাই ডুইং। ঠিক আছে, তো বলো কোনটা হবে। চারটে অপশানই কিন্তু খুব কাছাকাছি আছে, ভেবে চিন্তে উত্তর করবে। গণিত ভাষা রপ্ত করার জন্য কোনটি প্রয়োজন, বা গাণিতিক ভাষা রপ্ত করার জন্য প্রয়োজন কোনটি? প্রয়োজন হচ্ছে লার্নিং বাই ডুইং। ঠিক আছে, কাজের মাধ্যমে শিক্ষা, কাজের মাধ্যমে শিক্ষা আমরা বলি না, সেইটা কিন্তু, বা কাজের দ্বারা যেটা বলা হয়। তো লার্নিং বাই ডুইং, অপশান ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্স কে বলেছেন? অপশান এ শেফার, অপশান বি হগবেন, অপশান সি রজার বেকন, অপশান ডি অ্যারিস্টটল। ঝটপট উত্তর বলো, এটার উত্তর কী হবে? ঝটপট বলো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে। তো দেখো, এই কথাটি বলেছে ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্স, কথাটি বলেছে রজার বেকন। ঠিক আছে, তো বেকন কিন্তু এটা ভুল বললাম, হ্যাঁ রজার বেকনই বলেছে গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার, যেটাকে বলা হয় গেটওয়ে অফ কি অফ অল সায়েন্স, যেটা আমি বলেছিলাম। তো এটা বলেছে রজার বেকন, অপশান সি কিন্তু সঠিক উত্তর। বাংলাতে যদি এটা বলতে চাও, কি বলেছে, গণিত হলো সমস্ত বিজ্ঞানের প্রবেশদ্বার। ঠিক আছে, এটা বলেছে রজার বেকন। আর হগবিয়ান বলেছিল গণিত সভ্যতার আয়না, ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন। আর অ্যারিস্টটল কি বলেছিল? অ্যারিস্টটল বলেছিল দ্য সায়েন্স অফ কোয়ান্টিটি। ঠিক আছে, পরিমাপের বিজ্ঞানকে বলা হয়েছিল গণিত, সেটা হয়ে বলেছিল অ্যারিস্টটল। ঠিক আছে, তিনটেই আমি বলে দিলাম তোমাদের সামনে। তো এখানে কিন্তু উত্তরটা রজার বেকন, এটা রোজার হয়ে গেছে, এটা রজার বেকন হবে। যাই হোক, চলো পরের প্রশ্ন আমরা মুভ করি। 14 নম্বর প্রশ্ন, খুব সুন্দর আর একটা প্রশ্ন, আর একটা উক্তি। গণিত হলো সেই ভাষা যার মাধ্যমে ঈশ্বর এক বিশ্ব ব্রহ্মাণ্ড লিখেছেন, এই উক্তিটি কার? খুব সুন্দর কিন্তু এই উক্তিটা। ঠিক আছে, গণিত হলো সেই ভাষা যার মাধ্যমে ঈশ্বর এক বিশ্ব ব্রহ্মাণ্ড লিখেছেন, এই উক্তিটি কার? অপশান এ গ্যালিলিও, অপশান বি কোপারনিকাস, অপশান সি রজার বেকন, অপশান ডি অ্যারিস্টটল। তো ঝটপট বলো, গণিত হলো সেই ভাষা যার দ্বারা ঈশ্বর এই মহাবিশ্ব লিখেছেন, এটা বলেছিল অপশান এ গ্যালিলিও। গ্যালিলি কিন্তু এই কথাটি বলেছিল। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ। তাড়াতাড়ি করছি যাতে 50টা প্রশ্ন খুব তাড়াতাড়ি তোমাদের শেষ হয়ে যায়, তাই আমি একটু তাড়াতাড়ি কিন্তু উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। চলো পরের প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। কি বলেছে, কোনো একটি অষ্টম শ্রেণীর ছেলের উচ্চতা মাপার জন্য ব্যবহৃত হবে যে পরিমাপন পদ্ধতি, তা কি? উচ্চতা মাপার জন্য অপশান এ মানসিক পরিমাপন, অপশান বি ভৌতিক পরিমাপন, অপশান সি শিক্ষাগত পরিমাপন, অপশান ডি উপরের সবকটি। দেখো, চোখ কান খোলা রাখে কিন্তু এই প্রশ্নগুলো করতে হবে যখনই উপরের সবকটি থাকবে। তো দেখো, এবার শিক্ষাগত পরিমাপন কখনো উচ্চতার সাথে মাপা হয় না, তাহলে এটা তো হচ্ছে না, তার মানে এটাও হচ্ছে না। উচ্চতা কখনো মানসিক দিক থেকে হয় না, শারীরিক দিক থেকে হয়, মানে ভৌতিক ব্যাপার। তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। নেক্সট প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ব্লুমের মতে মূল্যায়নের মাত্রা কয়টি? অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। বেঞ্জামিন ব্লুম মূল্যায়নের মাত্রাকে 3টি ভাগে ভাগ করেছিল, সবাই জানি আমরা। সেই 3টি কী কী, সেটাই হলো আসল কথা। 3টি কী কী ছিল? এক ছিল শিক্ষার লক্ষ্য, আমি লিখে দিচ্ছি, যারা যারা জানো না লিখে নাও। শিক্ষার লক্ষ্য, 2 শিখন অভিজ্ঞতা, 3 মূল্যায়ন পদ্ধতি। এই 3টে পদ্ধতির কথা বা 3টে মাত্রার কথা কিন্তু বেঞ্জামিন ব্লুম বলেছিল। নেক্সট প্রশ্নে আমরা মুভ করি। 17 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, গণিত শিক্ষণে বক্তৃতা পদ্ধতির প্রধান অসুবিধা হলো। অপশান এতে বলেছে নিষ্ক্রিয় শ্রেণী, অপশান বি এটি মনোবিজ্ঞান সম্মত নয়, অপশান সি এতে পেশনা গড়ে তোলা যায় না, অপশান ডি উপরের সবকটি। তো দেখো, এই যে উপরের সবকটি অনেকেই দেখেই টিক মেরে দেবে, কারণ আমরা জানি উপরের সবকটি উত্তর সবসময় বেশি হয়। কিন্তু দেখো, নিষ্ক্রিয় শ্রেণী এটা বলা যায় না, মাস্টারমশাই বক্তৃতা দিচ্ছে, তাহলে নিষ্ক্রিয় তো শ্রেণীটা নয়, সেটা সবাই শুনছে,
নিষ্ক্রিয়র কোনো ব্যাপার নেই। তো যখন এটা কাটা গেল তার মানে এটাও হবে না। তাহলে কি বক্তৃতা পদ্ধতি কিন্তু মনোবিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এটা উঁচু ক্লাসের যখন কলেজ টলেজ লাইফে আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু এইভাবে পড়ানো হয়, মাস্টারমশাই বক্তৃতা দেয় আমরা শুনে যাই, তাহলে এটা কিন্তু মনোবিজ্ঞানসম্মত নয়। অপশান বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, ম্যাথামেটিক্স কথাটি এসেছে অপশান এ মর্থিয়া থেকে, অপশান বি ম্যাথিয়া থেকে, অপশান সি ম্যাথেমা থেকে, অপশান ডি ম্যাথামাস থেকে। ঝটপট বলো 18 নম্বর প্রশ্নের সঠিক কী হবে। তো দেখো আমরা অনেকেই জানি ম্যাথামেটিক্স শব্দ দিয়েছে ম্যাথিন থেকে, MATHIN বা IEN এরকম বানানটা হয় ম্যাথিন, ঠিক আছে, কিন্তু এখানে ম্যাথিন কোনো জায়গায় নেই। তো আমরা আরও জানি ম্যাথামেটিক্স দুটো শব্দ, একটা ম্যাথিন আর একটা ম্যাথেমা, তো এখানে ম্যাথেমাটা আছে, তো ম্যাথেমা থেকেই কিন্তু ম্যাথামেটিক্স শব্দটি এসেছে, যার অর্থ কি যা শেখা হয়, ঠিক আছে। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, দেখো কি বলেছে, গণিত শিখনের ক্ষেত্রে শিশুর দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে কোনটি। অপশান এ চিন্তা শক্তি, অপশান বি চেতনা, অপশান সি মস্তিষ্ক, অপশান ডি উপরের সবকটি। ঝটপট বলো, গণিত শিখনে শিশুর দেহ এবং মনের মধ্যে সমন্বয় সাধন, যেমন চিন্তা শক্তি যেমন হয়, চেতনাও হয়, মস্তিষ্ক তো মিডিলে থাকে, দেহ আর মনটাকে রিলেট করে, তো এখানে কিন্তু অপশান ডি সবকটি কিন্তু সঠিক। তো আমি অপশান ডি উত্তর করছি, এছাড়াও অনেকে হয়তো শুধুমাত্র চেতনা বা চিন্তা শক্তিকে উত্তর করবে, কিন্তু এখানে কিন্তু তিনটেকেই কাজে লাগছে। দেখো দেহের মন, শিশুর দেহ এবং মনের মধ্যে সমন্বয় সাধন করে মস্তিষ্ক, সেটা তো লাগবেই, চেতনা না হলে গণিত হবে না, গণিত শিখনে চিন্তা শক্তিও তো দরকার, তাহলে এখানে কিন্তু অপশান ডি উপরে সবকটি হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, কোনো শিক্ষার্থীকে গণিত শিক্ষাদানে আগ্রহ বাড়াতে প্রয়োজন অপশান এ কঠোর শৃঙ্খলাবোধ তৈরি করা, অপশান বি রিইনফোর্সমেন্ট দেওয়া, অপশান সি আবাসিক গণিত শিক্ষাকেন্দ্র তৈরি করা, অপশান ডি ট্রায়াল অর্ডার পদ্ধতি শেখানো। তো গণিতে আগ্রহ করার জন্য উৎসাহ দিতে হবে, উৎসাহ মানে রিইনফোর্সমেন্ট দেওয়ার পদ্ধতি, তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর এখানে। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, সংশোধনী বা রিমেডিয়াল শিক্ষায় শিক্ষার্থীদের অপশান এ বিষয় শেষে অনুশীলন করানো হয়, অপশান বি ক্রমাগত অনুশীলনে রাখা হয়, অপশান সি বাৎসরিক অনুশীলন করানো হয়, অপশান ডি সেমিস্টার পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন হয়। তো ঝটপট বলো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে। রেমেডিয়াল শিক্ষায় শিক্ষার্থীদের কী হয়, ধরো একটা এক্সাম নেওয়ার পর কোনো ছেলে যদি কোনো কিছু ছেলে বা মেয়ে বা শিক্ষার্থীদের কোনো গ্যাপ থাকে, তাহলে তাদেরকে রিমিডিয়াল টিচিং দেওয়া হয়, মানে কি তাদের ক্রমাগত অনুশীলনে রাখা হচ্ছে, তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর হবে, তাদের অনুশীলনে রাখার জন্যই কিন্তু রিমিডিয়াল টিচিংটা দেওয়া হয়, তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পরীক্ষামূলক পদ্ধতির অসুবিধা, অপশান এ মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি, অপশান বি বিমূর্ত চিন্তা গঠনে সাহায্য করে, অপশান সি ব্যয়বহুল পদ্ধতি, অপশান ডি স্বাধীনভাবে কাজ করতে শিক্ষার্থীদের সাহায্য করে। তো দেখো এটা তো সুবিধা হয়ে গেল পরীক্ষা করতে গেলে, কিন্তু মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি গেলে সুবিধা হয়ে গেল, বিমূর্ত চিন্তা গঠনের সাহায্যের সুবিধা, অসুবিধা কি খুব খরচ হয়, ব্যয়বহুল পদ্ধতি, তাহলে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর। 22-এর সি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, অ্যাসেসমেন্টের নীতি হলো অপশান এ কার্যকরী ফিডব্যাক সরবরাহ করা, অপশান বি শিক্ষকের প্রয়োজন মতো পাঠদান পদ্ধতি পরিবর্তন করা, অপশান সি আদর্শ মান নির্ণয় করা, অপশান ডি উপরের সবগুলি ঠিক। তো ঝটপট বলো 23 নম্বর প্রশ্ন কি। তো দেখো অ্যাসেসমেন্টে যেমন ফিডব্যাক নেওয়া হয়, মান নির্ণয় করা হয়, পাঠদান পদ্ধতির পরিবর্তন করা যেতে পারে, তিনটেই কিন্তু অ্যাসেসমেন্টের নীতি, তাহলে অপশান ডি কিন্তু উপরের সবগুলিই ঠিক, তাহলে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষার্থীদের বিষয়গত পারদর্শিতা পরিমাপ করার জন্য ব্যবহৃত অভিজ্ঞতা হলো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিষয়গত পারদর্শিতার জন্য অপশান এ নর্ম
ভিত্তিক অভিক্ষা, অপশান বি নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা, অপশান সি অপ্রথাগত পরীক্ষা অভিক্ষা, অপশান ডি উপরের সবকটি। তো বিষয়গত পারদর্শিতার জন্য যে কোনোভাবে পরীক্ষা দিতে পারি বিষয়ের ডেপথ বোঝার জন্য, এখানে কিন্তু অপশান ডি উপরের সবগুলি সঠিক হয়ে যাবে 24 নম্বর প্রশ্নে। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি আদর্শায়িত অভিক্ষার বৈশিষ্ট্য নয়? অপশান এ অভিক্ষার প্রয়োগের নির্দেশিকা থাকবে, অপশান বি মান নির্ণায়ক নর্ম সম্পূর্ণ হবে, অপশান সি অভিক্ষার ম্যানুয়াল থাকবে, অপশান ডি প্রতিটি প্রশ্নপত্র পরিমাণগতভাবে বিশ্লেষিত হবে। তো ঝটপট বলো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অভিক্ষার বৈশিষ্ট্য নয় বলেছে যখন, তো এটা মান নির্ণায়ক নর্ম সম্পূর্ণ হবে। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 25 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 26 নম্বর প্রশ্ন, গণিতের ভীতির একটি কারণ হলো অপশান এ সংখ্যা ব্যবহার, অপশান বি বিষয়বস্তুর ভার বেশি, অপশান সি বাড়ির কাজ, অপশান ডি জ্যামিতি। তো ঝটপট বলো কি উত্তর হবে? গণিতে ভীতির একটি কারণ হলো বিষয়বস্তুর ভার বেশি। তুমি গণিত একটা ভারী জিনিস এটাই মনে হয়, তাই গণিতে ভীতি কারণ দেখা যায়। তাহলে অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, বিষয়বস্তুর ভার বেশি। নেক্সট প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, গাণিতিক সূত্রকে মনে রাখা বা মনে করতে পারা কী ধরনের উদ্দেশ্য? খুবই সুন্দর একটা প্রশ্ন। সূত্রকে মনে করা বা মনে রাখা, অপশান এ জ্ঞানমূলক, অপশান বি প্রয়োগমূলক, অপশান সি দক্ষতামূলক, অপশান ডি বোধমূলক। কোনো কিছু মনে রাখা বা মুখস্থ করা যদি বলা হয় সেটা কিন্তু জ্ঞানমূলক হয়ে যাবে। ব্যাখ্যা বা বর্ণনা বললে সেটা বোধমূলক হবে। কোনো কিছু প্রয়োগ করা বা অ্যাপ্লিকেশন করা সেটা প্রয়োগমূলক, আর ছবি টবি আঁকা যেটা দক্ষ ভিত্তিক হবে সেটা দক্ষতামূলকের মধ্যে পড়বে। তো 27 নম্বরের সঠিক উত্তর কিন্তু অপশান এ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 28 নম্বর প্রশ্ন, দলগত পদ্ধতি কোন কোন কাজ দলগতভাবে করা যায়? অপশান এ প্রজেক্ট পদ্ধতি, অপশান বি সমস্যা সমাধান পদ্ধতি, অপশান সি উভয় পদ্ধতি, অপশান ডি কোনোটাই নয়। তো দেখো আমরা যে কোনো প্রজেক্ট করলে দলগতভাবেই করি, কিন্তু এমন একটা সমস্যা দলগতভাবেও করা যায়, কিছু কিছু সমস্যা হয়তো একা একা করা যায়, তো দলগতভাবেও করা যায়। তাহলে দলগত পদ্ধতি হলো অপশান সি উভয় পদ্ধতি। তাহলে 28-এর সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক নয়? অপশান এ নন ভিত্তিক অভিক্ষায়, অপশান এ শিক্ষার্থীদের নম্বরকে দলের ভিত্তিতে বিচার করা হয়, অপশান বি পূর্বে স্থিরকৃত কোনো নম্বরের ভিত্তিতে বিচার করা হয়, অপশান সি সাধারণ দলের মধ্যমানের ভিত্তিতে বিচার করা হয়, অপশান ডি উপরের কোনোটিই নয়। ঝটপট বলো নন ভিত্তিক অভিক্ষার কোনটি সঠিক নয়? এই যে অপশান বি যেটা আছে পূর্বে স্থিরকৃত কোনো নম্বরের ভিত্তিতে বিচার করা হয়, এটা কিন্তু সঠিক নয়, তাহলে এটা ভুল দেওয়া আছে। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এখানে। তাহলে 29 নম্বরের বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 30 নম্বর প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষায় শিক্ষার্থী শিক্ষক সম্পর্ক হবে। সংশোধনমূলক শিক্ষায় বন্ধুত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ, সহৃদয়পূর্ণ, অপশান ডি উপরে সবগুলি। দেখো শুধু যদি বলতো শিক্ষা অবস্থায় তাহলে আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণটাই করতাম, কিন্তু সংশোধনমূলক করতে শুধু বন্ধুত্ব হলে হবে না, সহযোগিতাও করতে হবে এবং সহৃদয়পূর্ণও হতে হবে। কারণ সবার দ্বারা কিন্তু রিমিডিয়াল টিচিং দেওয়া সম্ভব না, সব টিচাররা কিন্তু রিমিডিয়াল টিচিং দিতে পারে না। তাই এখানে কিন্তু উপরের সবকটি কিন্তু সঠিক হয়ে যাবে। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি হয়ে গেল। নেক্সট প্রশ্ন 31 নাম্বার প্রশ্ন, গণিতে পারদর্শিতার মূলে রয়েছে অপশান এ ব্যক্তিগত পারদর্শিতা, অপশান বি জন্মগত ক্ষমতা, অপশান সি বিশেষ প্রবণতা, অপশান ডি সাধারণ শক্তি। তো গণিতে পারদর্শী হতে গেলে কিন্তু ব্যক্তিগত পারদর্শিতা লাগে, ঠিক আছে? তুমি যত গণিত প্র্যাকটিস করবে তত তুমি কিন্তু গণিতে সফল হবে। হয়তো কেউ গণিত প্র্যাকটিস করে না, গণিত করেই না, অনুশীলন করে না, তাহলে সেই গণিতে কিন্তু সফল হতে পারে না। মানে ব্যক্তিগত দিক থেকে গণিতকে যে যত ভালোবাসবে, গণিতের প্রতি যে আকৃষ্ট হবে, সেই কিন্তু গণিতে পারদর্শিতা হতে পারে। তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 32 নম্বর প্রশ্ন কি বলেছে, নির্ণায়ক ভিত্তিক অভিক্ষায় অপশান এ পূর্বে স্থিরীকৃত নম্বরের ভিত্তিতে বিচার করা হয়, অপশান বি পরীক্ষা গ্রহণকারী দলের পারদর্শিতা এখানে বিচার করা হয় না,
অপশান সি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রেই নির্ণায়ক ভিত্তিক পরীক্ষা ব্যবহার করা হয়। অপশান ডি উপরের সবগুলি। তো বলো 32 নম্বর কি? দেখো, পূর্বে স্থিরীকৃত নম্বরের ভিত্তিতে বিচার করা হয়। অনেক সময় আমরা দেখেছি নির্ণায়ক পরীক্ষায় কিন্তু পূর্ব নাম্বারের উপর ডিপেন্ড করা হয়, কারণ আমরা অনেক সময় দেখেছি বলতে কি, অনেক স্কুলের ইয়েতে দেখবে প্রি টার্মে যে পরীক্ষাগুলো হয় তাকে সেই নাম্বার থেকে যোগ করে মেরিট লিস্ট বানানো হয়। মানে পূর্ব অভিজ্ঞতা যেমন নির্ণায়ক ভিত্তিক, আমরা যখন কোনো কিছুতে অ্যাডমিশন নিতে যাই, তুমি গ্র্যাজুয়েশনে কী করেছো তার ভিত্তির উপরে কিন্তু তুমি এমএসসিতে চান্স পাবে কিনা সেটা দেখায়। তাহলে এটা ঠিক। পরীক্ষা গ্রহণকারী দলের পারদর্শিতা এখানে বিচার করা হয় না, যারা পরীক্ষা গ্রহণ করে তাদের কোনো পারদর্শিতা বিচার করা হয় না নির্ণয় ভিত্তিক, এটাও ঠিক। তারপরে কলেজ ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অধিকাংশ ক্ষেত্রে নির্ণয় ভিত্তিক পরীক্ষা ব্যবহার করা হয়ে থাকে। একদম যেটা আমি বললাম সেটাও ঠিক। তাহলে অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, উপরের সবগুলোই সঠিক। নেক্সট প্রশ্ন 33 নম্বর প্রশ্ন। আচ্ছা, এই বানানটা একটু ভুল আছে, আমি ইংরাজিতে লিখে দিচ্ছি, ইয়ং বানান হবে, YOUNG, ইয়ং, ঠিক আছে, ওটা ইয়াং হয়ে গেছে, ইয়ং। গণিতে পাঠ্যক্রমে বিষয়বস্তু নির্বাচন প্রসঙ্গে কে বলেছেন? অপশান এ ইয়ং, অপশান বি মিডলটন, অপশান সি স্পিয়ারম্যান, অপশান ডি কোঠারি। তো যখনই পাঠ্যক্রম বিষয়বস্তু নির্বাচনের কথা বলবে, পাঠ্যক্রমের কথা বলবে, তখনই মনে রাখবে এই কথাটা ইয়ং বলেছে। অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 33 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 34 নম্বর প্রশ্ন, VBI প্রশ্ন। ব্লুমের ত্রিমাত্রিক মূল্যায়নে কে আরেকটি মাত্রা সংযোগ করছে? আমরা দেখলাম ব্লুমের ত্রিমাত্রিক মূল্যায়ন যেটা ছিল, শিক্ষার লক্ষ্য, শিখন অভিজ্ঞতা, মূল্যায়ন পদ্ধতি। এরপরে মূল্যায়ন বিচারকরণ, এই আরেকটা মাত্রা মূল্যায়ন বিচারকরণ, এই আরেকটি মাত্রা সংযোজন করেছিল কে? অপশান এ গোন্ডল্যান্ড, অপশান বি বেঞ্জামিন পিয়ার্স, অপশান সি হগবেন, অপশান ডি বেকন। তো বেঞ্জামিন ব্লুমের ত্রিমাত্রিক মূল্যায়নকে আরও একটি মাত্রা সংযোজন করে হচ্ছে গোন্ডল্যান্ড, ঠিক আছে। অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 34 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্নে আমরা মুভ করছি 35 নম্বর প্রশ্ন। মূল্যায়নের কাজ কি? অপশান এ শিক্ষা কর্মসূচি প্রস্তুতিতে সাহায্য করা, অপশান বি শিক্ষার পারদর্শিতা নিরূপণে সাহায্য করা, শিক্ষাদান কৌশলের কার্যকারিতা উন্নয়ন, আর অপশান ডিতে আছে উপরের সবকটি। তো দেখো, মূল্যায়নের কাজ কি? উপরের সবকটিই ঠিক আছে, তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 36 নম্বর প্রশ্ন কি বলেছে? পরিমাপ পদ্ধতি হলো। অপশান এ নিয়মাবলী প্রেক্ষিতে সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয়, একদম ঠিক কথা। অপশান বি তথ্য সংগ্রহ ও তথ্য ব্যাখ্যাকরণ, এই ব্যাখ্যাটাই গণ্ডগোল আছে, তার মানে এটা হচ্ছে না। অপশান সিতে আছে পাঠদান পদ্ধতি ত্রুটি নির্ণয়ের গুণগত পরিমাপ, এটা পরিমাপ পদ্ধতির গল্প না। পরিমাপ শুধু হচ্ছে তোমার পরিমাপ করা, যেটা আমরা সংখ্যা দ্বারা প্রকাশিত বিষয় এটাকে বলা হয়, আর উপরে কোনোটি নয়। তাহলে অপশান এ কিন্তু সঠিক উত্তর হয়ে গেল 36 নম্বর প্রশ্নের। কারণ আমরা যদি দেখি, প্রথমে আসবে পরিমাপ, এটা একটা ছোট্ট জায়গা, একে ঘিরে থাকবে অ্যাসেসমেন্ট, এ দিয়ে লিখলাম, আর তাকে ঘিরে থাকবে ইভ্যালুয়েশন, মানে যেটাকে আমরা বলি মূল্যায়ন। এই হলো আমাদের মেন ছকটা, PAE, পরিমাপ, অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, ঠিক আছে। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান এ হয়ে গেল। নেক্সট প্রশ্ন 37 নম্বর প্রশ্ন, VBI প্রশ্ন। মূল্যায়নের সবচেয়ে প্রাচীন পরিমাপ পদ্ধতি কোনটা? অপশান এ অভিক্ষা, অপশান বি পরীক্ষা, অপশান সি পরিমাপন, অপশান ডি উপরের সবগুলি। তো প্রাচীন বলেছে, সবচেয়ে প্রাচীন, তো সবচেয়ে প্রাচীন হলে তো তিনটে কখনোই হয় না, তাই না? শুধু প্রাচীন বলতো তাহলে মেনে নিতাম, সবচেয়ে প্রাচীন মানে সবার আগে কি এসেছিল? সবার আগে এসেছিল পরীক্ষা। অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 37 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 38 নম্বর প্রশ্ন, আরও একটা VBI প্রশ্ন। একজন ছাত্র অঙ্ক পরীক্ষায় 50 পেয়েছে, একে কি বলা যেতে পারে? অপশান এ মূল্যায়ন, অপশান বি পরিমাপ, অপশান সি অ্যাসেসমেন্ট, অপশান ডি পরীক্ষা। তো দেখো, এবার পরীক্ষায় লেখা আছে, এই পরীক্ষা দেখে যে পরীক্ষা টিক মারবে তারটা তো গণ্ডগোল হবে, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা উত্তর হবে না। একটা কোনো কিছুতে নম্বর পেয়েছে মানে সংখ্যা দিয়ে ডিনোট করা হচ্ছে, সংখ্যা দিয়ে যখনই কোনো কিছু বলা হবে সেটা হয়ে যাবে কি বলো? একটু আগেই বললাম, সেটা হয়ে যাবে পরিমাপ। অপশান বি কিন্তু সঠিক উত্তর 38 নম্বর প্রশ্নের, পরিমাপ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষাদানের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি?
ভিভিআই প্রশ্ন। গণিত শিক্ষাদানের সবচেয়ে ভালো পদ্ধতি কোনটি? অপশান এ বক্তৃতা পদ্ধতি, অপশান বি প্রতিস্থাপন পদ্ধতি, অপশান সি হাতে কলমে শিক্ষা পদ্ধতি, অপশান ডি প্রজেক্ট পদ্ধতি। তো গণিত শিক্ষাদানের সবচেয়ে ভালো পদ্ধতি হলো হাতে কলমে শেখানো, কোনো কিছু ধরে ধরে হাতে কলমে শেখানো, এটাই হলো গণিত শিক্ষার মূল এবং শ্রেষ্ঠ পদ্ধতি। ঠিক আছে, সবচেয়ে ভালো পদ্ধতি অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, হাতে কলমে পদ্ধতি। গণিত শিক্ষাদানের সবচেয়ে ভালো পদ্ধতি হলো হাতে কলমে পদ্ধতি। নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কাছে অ্যাবাকাসের ব্যবহার সাহায্য করে না। অ্যাবাকাস কখন ব্যবহার করবে না? কোন শ্রেণী? দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর কাছে। অপশান এ একক দশক ইত্যাদি স্থানগুলো যথাযথ বুঝতে, অপশান বি ভুল ছাড়া সংখ্যা পড়তে, অপশান সি কথায় লেখা থেকে অঙ্কে লেখার ক্ষেত্রে, অপশান ডি গণনার শুদ্ধতা আনতে। তো অ্যাবাকাস কথা থেকে সংখ্যায় লেখার ক্ষেত্রে কিন্তু কাজে দেয় না, তাহলে অপশান সি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অ্যাবাকাস একক দশকের স্থান বুঝতে কিন্তু সাহায্য করে, একদম ঠিক কথা। একক দশক শতক ভুল ছাড়া সংখ্যা পড়তে এবং গণনায় শুদ্ধতা আনতে, এগুলোর জন্য কিন্তু অ্যাবাকাস দরকার পড়ে। কিন্তু কথায় থেকে সংখ্যায় লেখা, সংখ্যা থেকে কথায় লেখা, এই সব কিছুর জন্য কিন্তু আমাদের অ্যাবাকাস দরকার পড়ে না। তো কথায় লেখা থেকে অঙ্কে লেখার ক্ষেত্রে কিন্তু অ্যাবাকাসের দরকার পড়ে না। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান সি। নেক্সট প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, নির্ণায়ক অভিক্ষা পদগুলি হলো, অপশান এ সামগ্রিক ধর্মী, অপশান বি সংশ্লিষ্ট ধর্মী, অপশান সি নির্ণায়ক ধর্মী, অপশান ডি বিশিষ্ট ধর্মী। তো নির্ণায়ক অভিক্ষা পদগুলি হলো অপশান ডি বিশিষ্ট ধর্মী। নেক্সট প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, ভিভিআই প্রশ্ন কেন দিয়েছি, কারণ অপশান দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রকল্প পদ্ধতির উদ্ভাবন করেন কে? তো এখানে যে কটা অপশান আছে সে কটা অপশানের মধ্যে একটা উত্তর হবে না। তো যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, প্রশ্নটা ভালো লেগেছে বলে আমি দিয়েছি। প্রকল্প পদ্ধতির উদ্ভাবনকে আমরা সবসময় জানি জন ডিউই। জন ডিউই হলো প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট পদ্ধতির মেন ভিত্তি করেছিল। কিন্তু এখানে বলেছে কোনো জায়গায় প্রকল্প পদ্ধতিতে কিন্তু জন ডিউই অপশানে দেওয়া নেই। অপশানে আছে কিলপ্যাট্রিক, মন্তেশ্বরী, ফয়েবেল, হারবার্ট। তো যেহেতু জন ডিউই নেই, তারপরে এই প্রকল্প পদ্ধতিকে রূপদান বা ব্যবহারিক কাজে লাগিয়েছিল কে? কিলপ্যাট্রিক। তাহলে আমরা কিন্তু সেটাকেই উত্তর নিব, অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, 42-এর এ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যেহেতু আমাদের জন ডিউই নেই তাই আমরা কিলপ্যাট্রিক করলাম। এবার পরীক্ষার সময় অন্য কেউ বলবে, আচ্ছা পরীক্ষায় দেখা গেল কিলপ্যাট্রিকও আছে, জন ডিউই আছে, তখন বলবে স্যার আপনি তো কিলপ্যাট্রিক করিয়েছিলেন। তা নয়, কিন্তু এখানে জন ডিউইটাই নেই বলেই আমরা কিলপ্যাট্রিক করেছি। জন ডিউই থাকলে অবশ্যই জন ডিউই হবে, প্রকল্প পদ্ধতি উদ্ভাবন। আমি লিখে দিচ্ছি জন ডিউই বানানটা। এই হলো সব থেকে আগে করেছিল, কিন্তু সেটাকে মডিফাই বা ব্যবহারিক কাজে কিন্তু নিয়ে এসেছিল কিলপ্যাট্রিক। চলো পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, কি বলেছে, গণিত শিক্ষার সংশোধনীমূলক কার্যে গণিত শিক্ষক, অপশান এ অধৈর্য হতেই পারেন, অপশান বি প্রয়োজন মতে অধৈর্য হবেন, অপশান সি অধৈর্য হলে চলবে না, অপশান ডি উপরের কোনোটাই নয়। গণিত শিক্ষার সংশোধনীমূলক কার্যে গণিত শিক্ষককে অধৈর্য হলে চলবে না, তাকে ধৈর্য সহকারে থাকতে হবে। তাহলে অপশান সিতে কিন্তু সঠিক উত্তর আছে। এবার অনেকেই বলবে এই যে না বাচক উত্তর হয়ে গেল কেন? এটা অধৈর্য হলে চলবে না মানে কি, ধৈর্য সহকারে থাকতে হবে, হ্যাঁ বাচকই কিন্তু উত্তর এটা, বাট লেখার সময় না দিয়ে করেছে, অ্যাকচুয়ালি কিন্তু এটাকে হ্যাঁ বাচকই উত্তর ধরা হয়। চলো পরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, শিশুদের গণিত শিখন নির্ভর করে শিশুর পরিণমনের উপর, অপশান বি বৈদিক ক্ষমতার উপর, অপশান সি আগ্রহের উপর, অপশান ডি স্থান সংক্রান্ত যৌক্তিকতার উপর। গণিত সবসময় আগ্রহ করে সহকারে শিখতে হবে, যদি যার আগ্রহ যত বেশি সে গণিত তত বেশি শিখতে পারবে। তাহলে গণিত শিশুদের শিখন নির্ভর করে কিসের উপর? আগ্রহের উপর। অপশান সি কিন্তু সঠিক উত্তর 44 নম্বর প্রশ্নের। নেক্সট প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, টাকার যোগের দক্ষতাকে কার্যকারী করার সর্বাধিক গুরুত্বপূর্ণ কৌশল হলো টাকার যোগ। ভিভিআই প্রশ্ন কিন্তু
টাকার যোগের দক্ষতাকে কার্যকারী করার সর্বাধিক গুরুত্বপূর্ণ কৌশল হলো নাটাকি বিনয়, অপশান সি মডেলের ব্যবহার, অপশান ডি বিভিন্ন সমস্যার সমাধান, অপশান সি আইসিটি ব্যবহার। আইসিটি ব্যবহার হবে না টাকার যোগে কিন্তু আমরা নাটাকি বিনয় করতেই পারি, ঠিক আছে, মানে হাতে গুনে গুনে যেটা বলে সেটাকে বলা হয় নাটাকি বিনয়, ঠিক আছে। অনেকে আইসিটি ব্যবহার করতেই পারে, কিন্তু আইসিটি ব্যবহার করা যায় না, কিন্তু টাকার গোনার সময় আমরা দেখবে হাতেই গুনি, ঠিক আছে, এইভাবে 1 2 3 করে এইভাবে গুনে থাকি, এটাকে নাটাকি বিনয় বলা হয়। অপশান এ কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 46 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, সংশোধনী শিক্ষা কার্যে বালিকা বিদ্যালয়ে গণিতের শিক্ষিকার কাজ কি? অপশান এ শিক্ষার্থীরা অনবরত পরীক্ষা নেওয়া। তো সংশোধনী কার্যে আবার পরীক্ষা কী জানো, প্রচুর গৃহকার্য দেওয়া। তো সংশোধনী পরীক্ষায় প্রচুর গৃহকার্য দেওয়া। প্রজেক্ট পদ্ধতি ব্যবহার করা, নাকি প্রতিটি শিক্ষার্থীর অসুবিধা চিহ্নিতকরণ এবং সমাধানের চেষ্টা করা। তো সংশোধনীমূলক শিক্ষাই হলো অসুবিধা চিহ্নিত করে সমস্যাগুলোর সমাধান করা। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর। তাহলে এখানে ডি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, গণিত বিষয়ে শিক্ষার্থীদের কৌতূহলের সঙ্গে নিচের যে বিষয়টি সংযুক্ত নয়। অপশান এ উৎসাহ, একদম উৎসাহটা দরকার, না হলে উৎসাহ না হলে তো গণিত শিখতে পারবে না। কর্মচঞ্চলতা, কাজ করার ক্ষমতা, কর্মচঞ্চলতা এটাও দরকার। উদ্দীপনা না থাকলে গণিত শিখবে না। যেটা দরকার নেই সেটা হলো একাকিত্ব, তুমি একা আছো না কে আছো সেটা তো আমার দেখার দরকার নেই, এটা কিন্তু গণিত শিক্ষার সঙ্গে কিন্তু সংযুক্ত নয়। অপশান ডি কিন্তু সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 48 নম্বর প্রশ্ন, অবসর সময়ে গণিতে ব্যবহার করা যেতে পারে। অবসর সময়ে গণিতে ব্যবহার করা যেতে পারে কি? কুইজের মাধ্যমে, অপশান বি অঙ্ক রেসের মাধ্যমে, অপশান সি গণিত ওয়ার্কশপের মাধ্যমে, অপশান ডি উপরে সবকটি। তো অবসর সময়ে দেখো তুমি গণিত নিয়ে কুইজ করতে পারো, অঙ্ক রেস করতে পারো, গণিতকে ওয়ার্কশপের মাধ্যমে কাজে লাগাতে পারো। তাহলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 48 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কিন্তু অপশান ডি। নেক্সট প্রশ্ন 49 নাম্বার, এই প্রশ্নটা টেট 2022-এ পড়েছিল, WB টেট 2022। গণিত হলো মানব সভ্যতার দর্পণ। অপশান এ বেঞ্জামিন পিয়াস, অপশান বি লক, অপশান সি হকবেন, অপশান ডি হার্বার্ট। তো ঝটপট বলো কি উত্তর হবে। গণিত হলো মানব সভ্যতার দর্পণ, কথাটি বলেছিল হকবেন। অপশান সি কিন্তু সঠিক উত্তর। আজকের শেষ এবং লাস্ট প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, গণিত শিক্ষায় জিও বোর্ড কোন কাজে ব্যবহার করা হয়? অপশান এ পাটিগণিতে, অপশান বি বীজগণিতে জ্যামিতিতে, অপশান সি বীজগণিতে, অপশান ডি যোগফল শেখার কাছে। তো জিও বোর্ড সবসময় জ্যামিতির জন্য ব্যবহৃত হয়। তো অপশান বি সঠিক উত্তর। এই ছিল আজকের আমাদের ক্লাসটা, কেমন লাগলো কমেন্ট করে জানাও। টোটাল তোমাদের অনেক ম্যাথ পেডাগজি, সমস্ত পেডাগজির ক্লাস করিয়ে দেওয়া হয়েছে। তো আমরা কালকে সকালের দিকে 11টার সময়, কাল সকাল 11টায় ইভিএস স্যার কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আগের বছর 3 মার্চ ছিল, সেই 3 মার্চের একটা ক্লাস করাবো। খুব ছোট্ট একটা ক্লাস হবে, সেই কাল সকাল 11টায় কিন্তু এই ক্লাসটা কিন্তু আমরা কালকে করব। তো সবাই সকাল 11টার সময় কিন্তু ক্লাসটা জয়েন করো, কারণ ওখান থেকে তোমরা 2 থেকে 3 নম্বর প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। কারণ যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত পরিবেশ রিলেটেড আছে সেগুলোই পড়ানো হবে। সেগুলো থেকে কিন্তু আগের বছরও 2-3টে প্রশ্ন পড়েছিল, এই বছরও পড়বে আশা করা যায়। তো তোমরা কিন্তু 2-3 নম্বর কমন পেয়ে যাবে কালকে সকাল 11টায় 11 AM। এই ছিল আজকের আমাদের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো, যারা চ্যানেল থেকে কিছু লাভবান হচ্ছ বা কিছু লাভ পাচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি লাভ না পাও অবশ্যই আনসাবস্ক্রাইব করতেই পারো, সেটা তোমাদের চিন্তাভাবনা। যদি কিছু শিখতে চাও বা কিছু তোমাদের আগ্রহ সহকারে শেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আজকের ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করো, কারণ তোমাদের বন্ধুরাও যাতে এই ভিডিও থেকে কিছুটা হলেও শিখতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।